পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি, এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন। প্রথম শ্রেণীতে ভর্তিতে থাকবে না লটারি, জানালেন শিক্ষামন্ত্রী। পুশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। 5 দিন ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় 9 জন। চাঁপাইনবাবগঞ্জে নদী পথে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ। বিজেপির সঙ্গে পাহারায় স্থানীয়রাও। ড্রেনেজে 1,500 কোটি টাকা ব্যয়ের পরও একটু বৃষ্টিতেই খুলনায় জলাবদ্ধতা। পানিবন্দী বিভিন্ন এলাকা। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন নগরবাসী। এবং নতুন রুটে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমছে 80 কিলোমিটার। কুমিল্লা, লাকসাম, নারায়ণগঞ্জে চাষারা হয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। যাত্রাপথে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এর মাধ্যমে বোর্ডগুলোর প্রতিযোগিতা কমে আসবে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এহসানুল হক মিলন আরও জানান, প্রথম শ্রেণীতে লটারি নয়, ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক পরীক্ষা। এতে আলাদা প্রশ্নপত্রের পাশাপাশি প্রতিটি বোর্ডে থাকে একাধিক প্রশ্নের সেট। ভালো ফল করার জন্য রীতিমতো প্রতিযোগিতার দৌড়ে নামে বোর্ডগুলো। ভিন্ন ভিন্ন প্রশ্নের বদলে এখন থেকে সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পদ্ধতির দিকে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত জানালেন খোদ শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এখন থেকে সব পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এতে করে বোর্ডগুলোর মধ্যে অযৌক্তিক প্রতিযোগিতা কমবে বলেও মন্তব্য করেন তিনি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। তবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। যদি সব প্রশ্নের উত্তর এক হয়, তাহলে সেক্ষেত্রে মেধার বিচারে সবার একটা ভারসাম্য সবার সমান নাও হতে পারে। আমার মতামত আর কি, যদি সারা বাংলাদেশে একই প্রশ্ন হয় তাহলে মেধাটা যাচাই হবে। এদিকে সরকারি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হবে 2028 শিক্ষাবর্ষ থেকে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও মন্ত্রীর আশ্বাস, পরীক্ষা নিয়ে ভীতির কিছু নেই। ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। ক্যাশমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোন পরীক্ষা আমরা দিব না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1-এর ছেলে মেয়েদের পরীক্ষা দিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি নামে যুক্ত হবে 2টি নতুন বিষয়। তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি। ক্লাস 6 থেকে আমরা আরো 2টো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি। পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। আগামী 20 জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আয়োজন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটি উদ্যোগ নিচ্ছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 5 দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি। তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াহীন সীমান্তে নদী পথে পুশিরের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি। তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক। তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনী ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে
সে দুজনের অবস্থা খুবই খারাপ। কষ্ট দুর্দশা ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে, তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এই মুহূর্তে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, কুড়িগ্রামের রৌমারী উপজেলার যে দুটি সীমান্তে বিএসএফ 9 জনকে পুশিন চেষ্টা করেছিল, সেই 9 জনের মধ্যে কিন্তু 4 জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে কোথায় সরিয়ে নেওয়া হয়েছে সেটি জানা যায়নি। তবে এখন আমি যে সীমান্তে রয়েছি এটি গয়টাপাড়া সীমান্তে। এই সীমান্ত দিয়ে বিএসএফ আসলে 6 জনকে পুশিন করার চেষ্টা করেছিল এবং সেই 6 জনের মধ্যে 4 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি সীমান্ত রয়েছে ইজলামারি, যেটিকে বলা হয় বন্ধুচর সীমান্ত, সেখানে কিন্তু 3 যুবককে রাখা হয়েছে। মোট 5 জন কিন্তু এই টানা 5 দিন ধরে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন যাপন করছে। যদি দেখাই যে এখানে শুধু তারা যে কষ্ট করছে সেটি নেই, এবং দুই দেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ, তারাও কিন্তু সেই 2 যুবক এই গয়টাপাড়া সীমান্তের যে 2 যুবক এখন পর্যন্ত আছে তাদেরকে কড়া পাহারায় রেখেছে। এবং যে বিষয়টি আরেকটি জানিয়ে রাখি যে এখানে আসলে একটি ফাঁকা মাঠ, এটি শূন্য জায়গা, এখানে আশপাশে কোনো বাড়ি ঘরও নেই এবং দোকানপাটও নেই। তাদের আসলে যে খাওয়া বা গোসলের যে ব্যবস্থা সেটিও কিন্তু তারা ঠিক মতো করতে পারতেছে না। আর যে বিষয়টি আমি দেখেছি যে অনেককেই কিন্তু আমি দেখেছি যারা দেখতে আসছেন এই খবর পাওয়ার পর তারা কিন্তু বিভিন্ন জন বিস্কুট এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছেন, কিন্তু সেগুলো তাদের যে প্রয়োজন সেটি কিন্তু মিটছে না। এই অবর্ণনীয় কষ্টের মধ্যেই কিন্তু এই বর্তমানে যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তে যে 5 জন রয়েছে তারা কিন্তু দিন যাপন করছে এবং তাদের ভাগ্যে কি আছে সেটিও কিন্তু তারা বুঝতে পারছে না। কিন্তু স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা যেটি দাবি করেছেন যে যেহেতু এটি এমন একটি ঘটনা ঘটেছে যে এখানকার যে মানুষজন আছে তারা দাবি জানিয়েছেন যে 2 দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে যেন তাদেরকে দ্রুত এই শূন্য রেখা থেকে সরিয়ে নেওয়া হয় এবং তাদেরকে যেন তাদের যে দেশের নাগরিক সেটি জাস্টিফাই করে সেখানে দেয়া হয়। এই ছিল কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্তের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। মুন্সিগঞ্জে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মোটরসাইকেলটিকেও। জড়িতদের ধরতে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। নিষ্পাপ নবজাতক শিশুটি খেলছে আপন মনে। অবুঝ শিশুটি জানে না এই পৃথিবীতে এখন বেঁচে নেই তার বাবা। বুধবার গভীর রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কালুরগাঁও গ্রামের সোহেল মুন্সির বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। তাকে কুপিয়ে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয় তার মোটরসাইকেলটি। পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার মা ও সদ্য প্রসূতি স্ত্রী নূপুর বেগম টের পেয়ে বের হন। দেখতে পান দাউ দাউ করে জ্বলছে উঠানে রাখা মোটরসাইকেল, আর পাশে সোহেল মুন্সির রক্তাক্ত নিথর দেহ। আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমার মতো ছেলের এত বড় একটা মার্ডার হইব বা এত বড় শত্রু হইব আমরা কল্পনা করতে পারি না, কল্পনার বাইরে। আমার বাচ্চার যে খুন বানাইছে তার যথাযথভাবে আপনারা ব্যবস্থা করেন, যে খুন করছে খুনির আপনারা ধরেন, বিচার করেন। আমার বাইকনারা কাটায় মারছে আমরা জানি না, আমরা তারেক জিয়ার কাছে এটা বিচার চাই। অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশের উচ্চ পর্যায়ের টিম। ঘটনা কারা ঘটিয়েছে এটা বের করার জন্য আমরা কাজ করছি। আমাদের বেশ কয়েকটি টিম গঠন করেছি এটা বের করার জন্য। সোহেল মুন্সি পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
চট্টগ্রামে অপহরণের দুদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। ভোরে পটিয়ায় একটি ময়লার ভাগাড় থেকে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশু জায়হানের লাশ উদ্ধার করে। এর আগে তার ঘরের বিছানায় 3 লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। গত মঙ্গলবার দুপুর 12টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়হান। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সচেতন অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছিল। 1 ঘন্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় খুলনা নগরী, তলিয়ে গুরুত্বপূর্ণ সড়ক। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দুপুর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। নগরের রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসাঘাট এলাকা, দৌলতপুর, বয়রা, মুজগুন্ডি সহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে। অনেক যানবাহন পানিতে আটকা পড়ে বিকল হয়ে যায়। হঠাৎ ভারী বর্ষণে কর্মস্থল থেকে ফেরত যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। এদিকে চলতি মাসের অর্ধেকটা সময় পানিবন্দী ছিল নগরীর বিভিন্ন এলাকা। গেল কয়েক বছরে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি কর্পোরেশন হাজার কোটি টাকা ব্যয় করলেও সুফল মেলেনি জনপদে। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিতে হচ্ছে বলে দাবি জনসাধারণের। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। চারিদিকে থই থই পানি, ঢেউ আশ্রে পড়ছে তীরে। তবে এটি কোনো নদীর তীর নয়, ঘের কিংবা জলাশয় না। সামান্য বৃষ্টি হলে এভাবেই প্লাবিত হয় খুলনা নগরীর বিভিন্ন এলাকা। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, রয়্যাল মোড়, টুটপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, মুজগুনি, রূপসাঘাট সহ অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি। জলাবদ্ধতায় বন্ধ হয় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাস্তার পরে ময়লা ফেলানো থাকে, কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো লোক কিছু বলতে পারবে না। এটার প্রতি সুদূর দৃষ্টি যদি সরকার বা সিটি কর্পোরেশন না দেয়, অবস্থা খুবই খারাপ। দেখেন ওইখানে একদম পুরো একেবারে রোড ভরা জল, কোনো লোক আসতে পারছে না, গাড়ি আসতে পারছে না, এত সমস্যা। নৌকার বিশেষ প্রয়োজন, নৌকা ছাড়া মানুষ চলাচল করতে পারবে না। এত ড্রেন কারবার হয়েছে, তারপর আমাদের কোনো খুনে উন্নতি হয়নি, পানি জলবদ্ধ রয়ে গেছে। বিগত যে আমাদের বাজেটগুলো আসছে একটাও সঠিকভাবে কাজে লাগায়নি, যে কারণে আমাদের এই ভোগান্তি। অথচ গত 1 দশকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্পের আওতায় 1,500 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। নাগরিক নেতারা বলছেন, অনিয়মিত কাজ, প্রশস্ত খালগুলো ছোট ড্রেনে রূপান্তর, অধিকাংশ ড্রেন পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে যাওয়া, এছাড়া নিয়মিত পরিষ্কার না করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় না থাকায় বিপুল অর্থ ব্যয় হলেও সুফল মিলছে না। সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে বিগত দিনে, কিন্তু সেটি সিটি কর্পোরেশনের বা নাগরিকদের সেই সুফলটি দিতে পারছে না। পাশাপাশি নাগরিকদের অসচেতনতার কারণেই এই পলিথিন এবং প্লাস্টিক বোতলের ব্যবহার, যত্রতত্র ব্যবহারের কারণে সেখানে পানি যাতে না যেতে পারে, পানি যাওয়ার যে স্থানগুলো সেখানে আটকে যে পানি যেতে পারছে না, এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সীমাবদ্ধতার কথাও জানায় সিটি কর্পোরেশন। মাস্টার প্ল্যান তৈরি করতে মনে করেন 10,000 কোটি টাকা লাগবে, সেখানে আমি পাই মাত্র 200 কোটি, 300 কোটি, কখনো কখনো আরও কম। সেটা দিয়ে আমরা এখন পর্যন্ত টোটাল মাস্টার প্ল্যানের 25% সম্পন্ন করতে পারছি। সো মাস্টার প্ল্যানটা যখন ফুলফিল হয়ে যাবে তখন বলা যাবে যে আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো। চলতি মাসের প্রথম 15 দিনে নগরীতে 146 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আন্ত ও বহির বিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23শে জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে।
লালমনিরহাটের শিশু নন্দিনী হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু। দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে হত্যার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখা করে এ কথা জানান তিনি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী। এর আগে গত 15 জুন বাড়ি থেকে নিখোঁজ হয় 7 বছর বয়সী নন্দিনী। পরদিন একটি ভুট্টা ক্ষেত থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বিধানচন্দ্র হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদিও বাজেট অধিবেশন চলমান আমাদের, সে বাজেট অধিবেশন থেকে আমাদেরকে বলেছে যে ওই পরিবারের সঙ্গে আপনারা গিয়ে সমবেদনা জানান, তার যত ধরনের সহযোগিতা সেটা দিবেন। আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। একটি কুচক্রী মহল নানাভাবে চেষ্টা করে ইছাপুরা সেতু ও নগরপাড়া কায়েতপাড়া সেতু নির্মাণ বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন রেল, সড়ক ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাপুরা এলাকায় বালু নদীর ওপর নির্মাণাধীন 2টি সেতু পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। খুব শিগগিরই অসমাপ্ত সেতু দুটির কাজ শেষ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানী ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর সহ সড়ক জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি চক্রান্ত ষড়যন্ত্রকারী মহল কোনো না কোনোভাবে চাচ্ছিল এলাকার যাতে উন্নয়ন না হয়, কিন্তু আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ ছুটে চলছেন যে বাংলাদেশে উন্নয়ন করার জন্য। আমরাও চাই উন্নয়ন করার জন্য। আমরা প্রতিটি অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই, নতুনভাবে উন্নয়ন করতে চাই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে মুখোমুখি দলগুলো, যেখানে হারলেই এবারের বিশ্বকাপ শেষ হবে কিছু দলের জন্য। তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জয় ভিন্ন কিছু ভাবছে না প্রতিটা দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইতোমধ্যে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। প্রথম ম্যাচে হার, ড্র বা জয়, ফলাফল যাই হোক, দ্বিতীয় ম্যাচ থেকেই যেন শুরু হচ্ছে নকআউট পর্ব। ড্র বা জয় পাওয়া দলগুলো চাইবে আসন্ন ম্যাচেই রাউন্ড অফ 32 নিশ্চিত করতে। এদিকে টানা 2 ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে কিছু দল। তাই আগের ম্যাচে জয় না পাওয়া দলগুলোর জন্য দ্বিতীয় ম্যাচটাই হতে চলেছে ডু অর ডাই। যেমনটা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে প্রথম ম্যাচে হেরেছে 2 দলই। এশিয়ান জায়ান্টস উত্তর কোরিয়ার কাছে 2-1 চেকিয়ান ও আয়োজক দেশ মেক্সিকোর কাছে 2-0 হেরেছে বাফানারা। শেষ 6 ম্যাচে কেবল ওই একটা ম্যাচ হেরেছে চেক প্রজাতন্ত্র, আর দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি একটিও। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয়ী দল টিকে থাকবে বিশ্বকাপের জন্য। বৃহস্পতিবার 10টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই 2 দল। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়নি বসনিয়া ও সুইজারল্যান্ডের মাঝে। 2 দলই ড্র করেছে প্রথম ম্যাচে। এবারের বিশ্বকাপের প্রথম জয়ের লক্ষ্যে রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। কানাডা বনাম কাতারের ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ। এরাও জয় তুলতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে। এর আগে মুখোমুখি দেখায় জিতেছিল কানাডা, তবে স্বস্তিতে নেই জেসি মার্শের দল। হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেনি আলফোনসো ডেভিস, খেলতে পারছেন না কাতারের বিপক্ষে ম্যাচেও। এদিকে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কাতারের ঘুরে দাঁড়ানোর গল্প সবারই জানা। দ্বিতীয় ম্যাচেও ঘটাতে পারে অসম্ভব কিছু। ভোর 4টায় শুরু হবে এই ম্যাচ। এদিকে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরাশক্তির মুখোমুখি আয়োজক দেশ মেক্সিকো। 2 দলই জয় পেয়েছে নিজেদের প্রথম ম্যাচে। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করা। স্তাদিও গুয়াদেলা জারাতে সকাল 7টায় শুরু হবে এই খেলা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
খুলনায় পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনাডাঙ্গা থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন গৃহকর্মী মিলন দাস। সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন পুলিশ দম্পতি সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করত মিলন দাস। স্থানীয়রা জানান, পুলিশ দম্পতি প্রায় নির্যাতন করে গৃহকর্মীর উপর। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। 999-এ স্থানীয়দের ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নরসিংদী থেকে খুলনায় এসে পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা মিনতি রানী। 5 বছরেরও বেশি সময় ধরে কাজ করা মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চান বাড়িতে। ভাত কাপড় দিতে পারি না, গরিব বললে পরে হ্যাগর কাছে আমি দিয়ে দিচ্ছি। ফোন করি, কথা কই, ভিডিও কলে দেখি, বুঝছেন, ভিডিও কলে দেখি, খবরটা পাই হয় আমি হ্যাগর নিতাম। এদিকে অভিযুক্ত পুলিশ দম্পতি সঞ্জয় ও পপি রানীকে গ্রেফতার করেছে পুলিশ। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, সবাই অবগত আছে। পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আমরা বিষয়টা জানিয়েছি, আমরা লিখিতভাবে স্যারদেরকে জানাবো, তারপর বিভাগীয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সঞ্জয় ও পপি রানী দুজনেই খুলনার সোনাডাঙ্গা থানায় উপ পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ফরিদপুরে বাজারে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল একজনের। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। এলাকাবাসী জানান, ভোরে আলফাডাঙ্গায় ভেন্নাতলা বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। ব্যবসায়ীদের সঙ্গে আগুন নেভাতে ছুটে যান নসিমন চালক বাবুল মোল্লা। এ সময় দোকানের ভেতরে সিলিন্ডার বিস্ফোরণে আহত হন 5 জন। দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয় 5টি দোকান। কারেন্ট থেকে আগুন ধরছে, আপনার 4-5টা ঘর আনুমানিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আপনার 5-7 জন আহত হয়েছে, জায়গায় একজন মারা গেছে। আগুন ধরার পর আগুন নিভাইতে গেছে, ওখানে যাইয়ে তখনও দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু ওর পরিবারে কেউ নাই। এই যে অকাল মৃত্যু এবং হয়েছে, এখানে তাদের ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দাবি করি। নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে রায়পুরার চরাঞ্চলের নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার সাবেক ইউপি সদস্য জবা ও মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ সহ আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরে একজনের মৃত্যু হয়। এছাড়া বুধবার একজনের এবং আজ আরেকজনের মরদেহ নদীতে ভেসে ওঠে। নেত্রকোনার 2 উপজেলায় মাছ ধরতে গিয়ে আলাদা স্থানে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে মদন উপজেলার জয়পাশা গ্রামে বাড়ির সামনে হাওরে মাছ ধরছিলেন রাজীব মিয়া। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মারা যান তিনি। একই সময়ে কেন্দুয়া উপজেলার মোরাইল বিলে ও শান্তিকোনা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে কৃষক শামসুল হুদা ও আশরাফুল বজ্রপাতে মারা যান। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের 3য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের আদালতে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। এতে সাজিনাস হাসপাতালের পরিচালক সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। আদালত বিষয়টি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, জন্মের কয়েকদিন পর শ্বাসকষ্ট ও নিউমোনিয়া জনিত সমস্যায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ক্যানুলা ব্যবস্থাপনায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে শিশুটির একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের দাবি, পরবর্তীতে ওই জটিলতার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়।
ঢাকা চট্টগ্রাম রেলপথে 2 ঘন্টা সময় বাঁচাতে অন্তত 80 কিলোমিটার দূরত্ব কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কুমিল্লায় কড লাইন স্থাপনের মাধ্যমে আখাউড়া, ভৈরব এবং টঙ্গী রুট এড়িয়ে কুমিল্লা, লাকসাম, নারায়ণগঞ্জের চাষারা হয়ে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন। এতে ঢাকা চট্টগ্রামে যাত্রাপথের সময় নেমে আসবে মাত্র 3 ঘন্টায়। শাখা টিপুর ক্যামেরায় কমলতের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন হিসেবে পরিচিত সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বেগে ছুটে 320 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে অন্তত 5.5 ঘন্টা। চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি আখাউড়া, ভৈরব এবং টঙ্গী হয়ে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। চট্টগ্রাম স্টেশনে আসার পথ একই, অথচ এই 80 কিলোমিটার পথ পাড়ি দিতে অহেতুক এবং বাড়তি 2 ঘন্টা সময় ক্ষেপণ করতে হয়। একজন যাত্রী তার প্লেনে যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হয়, তার বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে যাবে, সেখানে চেক ইন, প্লেনে ওঠা, চেক আউট, আবার বাই রোডে তার বাসায় আসা, যে সময় লাগবে আমার মনে হয় ব্রডগেজ ট্রেন তারও আগে এই কড লাইন হলে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবে। নতুন রুট হিসেবে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা কুমিল্লা, লাকসাম হয়ে নারায়ণগঞ্জের চাষারা রুটে যাতায়াত করবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে ডুয়েল গেজ লাইন থাকায় এ প্রকল্পের অংশ হিসেবে সেই লাইন বিস্তৃত হবে কুমিল্লা এবং লাকসামের মধ্যবর্তী অংশে। ফিজিবিলিটি স্টাডি শেষের দিকে হওয়ার পরে ডিপিপি প্রণয়ন করা হবে, তারপরে ফান্ডিং হলে এটা কাজ শুরু হবে। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এ কটলাইন স্থাপনের ঘোষণা দেওয়ায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সাথে এই কডলাইনটা বাস্তবায়ন করবে। কডলাইন স্থাপনের প্রাথমিক পর্যায়ে ড্রাফট ফিজিবিলিটি রিপোর্ট 15 মার্চ অনুমোদনের পর এখন চলছে ফাইনাল ফিজিবিলিটি রিপোর্ট প্রণয়নের কাজ। একই সঙ্গে চলছে ভূমি অধিগ্রহণ শুরু করতে পৃথক ডিপিপি প্রস্তুতের প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 2027 সাল থেকে রেল লাইন স্থাপনের কাজ শুরু হলে 2030 সাল নাগাদ পুরোদমে চালু হবে কুমিল্লার এই কটলাইন। এই কটলাইন পদ্ধতি চালু হলে ঢাকা চট্টগ্রামের সড়ক পথে যেমন যাত্রী পরিবহনের চাপ কমবে, ঠিক তেমনি আকাশপথে বিমানের টিকিট নিয়ে যে সিন্ডিকেটে কারসাজি চলে সেটিও ভেঙে যাবে। কারণ এই ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমে আসবে অন্তত 2 ঘন্টা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি ট্রাক রেল লাইনের উপর উল্টে পড়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকালে রাজারহাট তিস্তা আঞ্চলিক সড়কের রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প এলাকায় বালু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর পড়ে যায়। এতে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম তিস্তা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আকস্মিক এ ঘটনায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। রাজশাহীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। সকালে অভিযানটি লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হয়ে বর্ণালী মোড় এলাকায় শেষ হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে রাস্তার উপর পার্কিং করে রাখা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন জব্দও করা হয়। অভিযানে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাব সদস্যরা অংশ নেন। বেনাপোল বন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। এতে বন্দর কর্মচারী C&F ও আমদানিকারক সহ 24 জনকে আসামি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বন্দর কর্মচারী সহ 19 জনকে আসামি করা হয়েছিল, তবে এসব মামলায় কেউ গ্রেফতার হয়নি। আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকি যেন থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে বেনাপোল বন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। এতে বন্দর কর্মচারী C&F ও আমদানিকারক সহ 24 জনকে আসামি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে 9 জন শেড থেকে 6 কোটি টাকার পণ্য পাচারের ঘটনায় বন্দর কর্মচারী সহ 19 জনকে আসামি করা হয়েছিল। এছাড়া রাজস্বের প্রায় 2.5 কোটি টাকা পরিশোধ করতে বন্দরকে নির্দেশ দেওয়া হয়, তবে এসব মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেখানে কাস্টমস হোক, C&F হোক, বর্ডারম্যান হোক, ইম্পোর্টার্স হোক, যেই হোক না কেন, ইভেন যদি বন্দরের কেউ দায়ী থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূর্বের উন্নত মানের শাড়ি 3 পিসের পরিবর্তে সেখানে দেশীয় নিম্নমানের শাড়ি পাওয়া যায়। আইনের ব্যত্যয় দেখিয়ে
কাস্টমস কর্তৃপক্ষ একটি ফৌজদারি মামলা দায়ের করে 3টি মামলার আসামিদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অপরাধী শনাক্ত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। বন্দরের ব্যক্তিবর্গ এবং সিএনডিএফের সাথে জড়িত ব্যক্তিবর্গ সহ অন্যান্য লোকদেরকে আসামি করা হয়। মামলার দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। কাস্টমসের 3টি মামলায় 7 কোটি টাকার পণ্য পাচার ও প্রায় 3 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ করা হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এক ঝাঁক নবীন সেনা কর্মকর্তার সুসজ্জিত কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পরিদর্শন করেন প্যারেড। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। এবছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন 191 জন ক্যাডেট, যাদের মধ্যে আছেন ফিলিস্তিন, তানজানিয়া সহ 4টি দেশের মোট 7 জন বিদেশি। কমিশনপ্রাপ্ত 184 বাংলাদেশির মধ্যে 166 জন পুরুষ ও 18 জন নারী। প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করা ক্যাডেটদের পদক তুলে দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। নবীন কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। দীর্ঘ পরিশ্রম করেছি 3 বছর। পরিশ্রম করার পর যখন আসলে র্যাঙ্ক ব্যাজ পরিধান করতে চলেছি, আমরা আসলে আনন্দিত। বাংলাদেশ মিলিটারি একাডেমির সকল সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং যারা আছেন, ওনাদের দিক নির্দেশনা, সহযোগিতা ও শিক্ষায় আমাকে আজকের অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আর ভাষা প্রকাশ করতে পারছি না। আমার ছেলে যে এত কঠোর পরিশ্রমী করে তার সফলতা অর্জন করছে, আমি এর জন্য খুবই আনন্দিত। সেনাবাহিনীর নবীন কর্মকর্তা হিসেবে আমার অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত তারা। এরপর সেনাপ্রধান ভাটিয়ারীতে 2য় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, ফেমেজ সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি, এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি, জানালেন শিক্ষামন্ত্রী। পুশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। 5 দিন ধরে কুড়িগ্রামের শূন্য রেখায় 9 জন। চাঁপাইনবাবগঞ্জে নদী পথে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রাও। এই ছিল বাংলা সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সন্ধ্যা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।